দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। সাহারির মধ্য দিয়ে শুরু রোজা, মসজিদে মসজিদে চলছে তারাবির প্রস্তুতি। বেড়েছে রোজা কেন্দ্রিক পণ্যের বেচাকেনা, শসা, বেগুন ও লেবুর বাজার চড়া। দাম সহনীয় রাখতে সচেষ্ট সরকার, দাবি প্রেস সচিবের। দেশে বাড়ছে খুন, ডাকাতি সহ নানা অপরাধ। অল আউট অ্যাকশনে ডিবি, জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলার উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। ভোটের আগে সংস্কার ও রাজনৈতিক দলের পরিচ্ছন্নতার তাগিদ। সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান সালাউদ্দিন আহমেদের। ছাত্রদের দলের রাজনৈতিক দর্শন দেখছে না রিজভী। এবং ট্রাম্প জেলেনস্কি বাকবিতণ্ডা ঘিরে বিভক্ত বিশ্ব নেতারা। ইউক্রেন প্রেসিডেন্টের পাশে ইউরোপ, মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় মস্কো। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল শুরু হচ্ছে রোজা, সেই হিসেবে রাতে তারাবির নামাজ হবে। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদতে কাটান বিশ্বের প্রায় 180 কোটি মুসলমান। মুসলিম উম্মার প্রতি আল্লাহর বিশেষ অনুকম্পার মাস রমজান। তাই এই রমজান মাসে ত্যাগ ও সংযমের চর্চা করে খোদার সন্তুষ্টি অর্জনের সচেষ্ট থাকে মুসলিম উম্মা। কাল শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে ইফতারের জন্য স্টেশনের প্ল্যাটফর্ম ও মেট্রোতে পানি বহন করতে পারবেন যাত্রীরা। এক্ষেত্রে পরিমাপ নির্ধারণ করে দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড DMTCL। সে অনুযায়ী সর্বোচ্চ 250 মিলিলিটার পর্যন্ত পানি বহন করতে পারবেন এক একজন যাত্রী। 27 ফেব্রুয়ারি DMTCL এর MRT লাইন 6 এর উপপ্রকল্প পরিচালক আহসান উল্লাহ শরীফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে বেড়েছে বেচাকেনা। সুযোগ কাজে লাগিয়ে খেজুর, শসা, বেগুন ও লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আগামীকাল শুরু হতে পারে মাহে রমজান, তাই রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের বেচাকেনায় সরগরম বাজার। রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় বেড়েছে খেজুর ও ছোলার দাম। খেজুর ধরন ভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 3000 টাকায়, আর ছোলা কেজিতে বিক্রি হচ্ছে 120 টাকায়। সংকট রয়েছে বোতলজাত ভোজ্য তেলের। সরবরাহ না থাকার অজুহাতে খোলা তেল বিক্রি হচ্ছে চড়া দামে, যা প্রতি লিটার বিক্রি হচ্ছে 190 টাকায়। বর্তমান মার্কেটে যে খেজুর আমদানি হয়েছে সে তুলনায় খেজুরের দাম বেশি। এটা মরিয়ম, এটা আমরা 1100 টাকা কেজি বেচছি। কত কেজি এটা? কম দামের খেজুর, এগুলো 350 টাকা। গত রমজান থেকে এবারে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আর একটু কম হলে পরে হয়তো সাধারণ যারা আমরা ক্রেতা আছি তাদের জন্য ভালো হয়। ময়মনসিংহের বাজারে এলাচে 2000 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 5300 টাকায়। পাশাপাশি কেজি প্রতি 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়, রসুন 240 ও আদা 210 টাকায়। বেশি দাম বাড়ছে লোকে এলাচের দাম। গত 1.5 মাসের মধ্যে এলাচের দাম মেবি 2000 টাকা কেজিতে বাড়ছে। রসুনের দামটা একটু বাড়ছে, আর আদার দামটা কিছু দাম বাড়ছে। বরিশালে রমজানকে কেন্দ্র করে বেড়েছে নিত্যপণ্যের দাম। এছাড়া ভোজ্য তেলের সংকট রয়েছে পুরো বাজারে। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। রোজা আইলে দাম অবশ্যই বাড়ে সবকিছুরই। গত সপ্তাহে যা ছিল তার চেয়ে প্রত্যেকটা ইসের দাম বেশি, সেক্ষেত্রে মনিটরিং থাকলে আমাদের জন্য সুবিধা হতো। কুষ্টিয়ায় ছোলার দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকায়, শসা 70 টাকা, আর লেবুর দাম হালিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। রমজান উপলক্ষে 2-3 জিনিসের দাম কাঁচামাল বাড়ছে হালকা। এর দাম বাড়ছে শসা, লেবু আর বেগুন। প্রত্যেকটা জিনিসের দাম যদি 1 টাকা করে হয়, 10টা জিনিস করে 10 টাকা, সেটাই আমাদের উপর বার্ডেন হয়ে যায়। রমজানে পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। রমজানের প্রতিদিন সকাল বিকাল কয়েকটি টিম মিলে বাজার মনিটরিং করব। এই মুহূর্তে বাজার স্থিতিশীল আছে এবং স্বাভাবিক আছে। আমরা আশা করি এই পুরো রমজান জুড়ে বাজার স্থিতিশীল স্বাভাবিক থাকবে। বাজার মনিটরিং বাড়ানোর দাবি সাধারণের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে 9 জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছে ঢাকা মেডিকেলে। এদিকে শুক্রবার রাতে পাবনা সাথিয়া মহাসড়কের ছেচানিয়া এলাকায় বেশ কয়েকটি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। কেটে ফেলা এসব গাছ রাতের ডাকাতের চিহ্ন। মধ্যরাতে এভাবে গাছ কেটে সড়কে ফেলে ডাকাতি করা হয়েছে অনেকগুলো গাড়িতে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে পাবনা সাথিয়া মহাসড়কের ছেচানিয়ায় ঘটে এমন দুর্ধর্ষ ডাকাতি। ভুক্তভোগীরা জানায়, ডাকাতি থেকে বাদে যায়নি ভ্যান, নসিমন করিমন, বাস, ট্রাক সহ ছোট বড় কোনো যানবাহনই। ডাকাতি হয়েছে অন্তত 30 থেকে 40টি গাড়িতে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তবে গভীর রাতে এই সড়কে এত সংখ্যক গাড়ি থাকা সম্ভব নয় বলে মন্তব্য তার। এদিকে শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন 2 জন। জানা যায়, শুক্রবার রাতে রাজারচর এলাকায় বালখেড়ে ডাকাতির চেষ্টার সময় ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতদের ছোড়া হাতবোমা ও এলোপাথারি গুলিতে 4 জন আহত হয়। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় 7 জনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর গুলিবিদ্ধদের 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। মসজিদের মাইকে মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ দেশীয় অস্ত্র নিয়ে বের হয় এবং নদীর পাড়ে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। আমরা প্রথম যখন আঙ্গারিয়া ব্রিজের সামনে ওদের আটকাই, ওই জায়গায় আপনার প্রথমে গুলি করছে, 4-5টা গুলি করছে এবং একজন আহত হয়েছে ওই জায়গায়। এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই। একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব। ডাকাতি বাড়ার ঘটনায় উদ্বেগের পাশাপাশি গণপিটুনিতে মৃত্যু কাম্য নয় বলছেন সচেতন নাগরিকরা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আসন্ন রমজান ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অপারেশন অল আউট অ্যাকশন হাতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, পতিত সরকারের অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে স্বস্তিতে থাকবেন ঢাকাবাসী। শিউলি রায়ের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বিগ্ন মানুষ। সংঘর্ষ, খুন, চুরি, ডাকাতির খবর মিলছে প্রতিনিয়ত। পরিস্থিতি উত্তরণে অপারেশন ডেভিল হান্ট, কম্বাইন্ড পেট্রোলিং সহ নানা কার্যক্রম নিয়েছে সরকার। আসন্ন রমজান সামনে রেখে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান, রোজায় মানুষকে স্বস্তি দিতে অপারেশন অল আউট অ্যাকশন কর্মসূচি নেওয়া হয়েছে। আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। তিনি আরও জানান, পতিত ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে ঢাকা সহ সারা দেশে। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং, তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে পরিচয় না দিয়ে ডিবির নামে কেউ তুলে নিলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান মহানগর গোয়েন্দা প্রধান। ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন ধর্ম উপদেষ্টারা। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, আমরা তার সাথে যুক্ত হব।
হাসান, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি বা সেখানকার কি বলছেন বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে ইসলামী ফাউন্ডেশনের যে ব্রিফ সেটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সেখানে কথা বলছিলেন ধর্ম উপদেষ্টা। তিনি যেটি বলছিলেন যে আজকে কিন্তু সন্ধ্যা 6টার দিকে কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটি তারা পবিত্র রমজানের যে চাঁদ সেটি কিন্তু দেখেছেন এবং তারা যেটি বলছিলেন যে বাংলাদেশের আকাশে কিন্তু আজকে চাঁদ দেখা গেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের 64 জেলার জেলা প্রশাসক এবং 64 জেলা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তারা এবং একই সাথে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে একটি যৌথ টিম তারা কিন্তু এই চাঁদ নিয়ে কাজ করেছেন এবং তারা নিশ্চিত হয়েছেন আজকে চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী কিন্তু আজ যে রমজানের প্রথম তারাবি সেটি কিন্তু শুরু হচ্ছে। সেই উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং কিন্তু মসজিদের আনুষঙ্গিক যেসব কাজ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নামাজের সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং সেখানে কিন্তু কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি নেই এবং আমরা দেখছি আশেপাশে যেসব গেট রয়েছে 2-3টি গেটেই কিন্তু নিরাপত্তা বাহিনীর কিন্তু যথেষ্ট পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ধর্ম উপদেষ্টা যেটা বলছিলেন রমজান উপলক্ষে আসলে প্রতি বছরই বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়, সেটির ব্যাপারে কিন্তু সাধারণ ব্যবসায়ীদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যে কোনোভাবে যেন এই যে নিত্য প্রয়োজনীয় যেসব রমজান উপলক্ষে দাম বাড়ানো হয় সেটি যেন না করা হয়, সেটির ব্যাপারে তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন এবং আগামী 27 মার্চ সেদিন কিন্তু পবিত্র শবে কদর যেটি সেটি পালন করা হবে বলে এখানে আজকে কিন্তু ধর্ম উপদেষ্টা জানিয়েছেন এবং সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতি তারা কিন্তু সম্পন্ন করেছেন এবং রমজান উপলক্ষে সারা দেশের মানুষ যাতে উৎসব মুখর পরিস্থিতিতে এই রমজান পালন করতে পারে সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বাংলাদেশের সবগুলো মসজিদে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে এই রমজান এবং আজকের প্রথম তারাবি সহ সার্বিক তারাবি পালন করতে পারে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে ধর্ম উপদেষ্টা বলছিলেন এবং বাংলাদেশের মানুষকে তিনি রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। এই রমজানের পবিত্রতা রক্ষার্থে সবাইকে শালীনতা বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি নিয়েছি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। আইন শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি উদ্বোধন করেন তিনি। আর সীমান্ত হত্যা নিয়ে বিজিবি মহাপরিচালক জানান, ভারত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রতিও কঠোর হবে বিজিবি। সহকর্মী আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে কক্সবাজার থেকে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। যাত্রা শুরু করল উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন ব্যাটালিয়নের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের উদ্বোধন করা হয়। এ সময় সীমান্ত রক্ষায় নবগঠিত ব্যাটালিয়ন সহ বাহিনীর সকল সদস্যকে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান চৌধুরী। জানান, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উপরও কঠোর হবে বিজিবি। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশক যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় উখিয়ার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা ছিল সময়ের দাবি। বাহিনীর আধুনিকায়নের কাজ চলছে বলেও জানান তিনি। এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন করবো, মানে এই এলাকাটা যেন শান্তিপূর্ণ ভাবে থাকতে পারে।
এর আগে শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে, তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। কক্সবাজারের আইনশৃঙ্খলা অবনতিতে রোহিঙ্গাদের দায়ী করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদেরকে দ্রুত নিজেদের দেশে ফেরত পাঠাতে পারলে সবার মঙ্গল হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, কক্সবাজার। এদিকে গেল বছরের চেয়ে এবারের রমজানে পণ্যমূল্য সহনীয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। বলেন, রমজান জুড়েই বাজার সহনীয় রাখতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ফাহিম ইউসুফের প্রতিবেদন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি দাবি করেন, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত রোজার চেয়ে এবার সহনীয় পর্যায়ে আছে। সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায়, এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়। বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের রিকুইজিশন করা গাড়ির বিষয়ে বলেন, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। দ্ব্যর্থকণ্ঠে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড কাজ চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ এরই মধ্যে দেয়া হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অনেক গণমাধ্যম পাবনার গণডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তিনি জানান, 5টি পরিবহনে ডাকাতি হয়েছে এবং ঘটনাস্থলে 10 মিনিটের মধ্যে স্থানীয় পুলিশ পৌঁছে যায়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। দ্রুত সংস্কার করে নির্বাচন দাবি করেন তারা। এ সময় সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরে আসতে পারে স্বৈরাচারী ব্যবস্থা। নির্বাচন পদ্ধতির সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলেও পরিচ্ছন্নতার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। কায়েস রাহাতের রিপোর্ট। অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। দেশের বর্তমান পরিস্থিতি অবনতির কথা উল্লেখ করে বক্তারা বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা হলেও অরাজকতা নিয়ন্ত্রণে আসছে না। সরকারের কাছে এবং নীতি নির্ধারকদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে এবং সকল সংশ্লিষ্ট সকলের কাছেই আমাদের দাবি, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনো। এ সময় সংস্কার শেষেই নির্বাচন দাবি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, সংস্কার ও রাজনৈতিক দলে পরিচ্ছন্নতা ছাড়া নির্বাচন হলে ফিরতে পারে স্বৈরাচারী শাসন। আমরা যে এই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, 6টা সংস্কার কমিশন এর মধ্যে প্রস্তাবগুলো দিয়েছে, আমরা এখন এগুলোকে একত্রিত করে রাজনৈতিক দলের মতামত নেওয়ার চেষ্টা করছি। তো আমরা মনে করি যে এই সংস্কারগুলো দ্রুততার সাথে হওয়া দরকার, যাতে দ্রুততার সাথে একটা নির্বাচন হতে পারে। এবং আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে আবারও পুনরায় সেই স্বৈরাচারীদেরই পুনরুত্থান করতে পারে। সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়, সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না, এবং আমরা সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তা। দেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের দেয়া $29.9 মিলিয়ন সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, সুজন কোনো বিদেশি সাহায্য নেয় না। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে ছাত্রদের নতুন দলে কোনো রাজনৈতিক দর্শন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবিতে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। এ সময় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা রুখতে সকলকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন বক্তারা। আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমান্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই, কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, যারা গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক ইস্যু সামনে আনছে এবং স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে, তারা মূলত গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করতে চাইছে। চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে গণতান্ত্রিক শক্তিগুলো বসে করণীয় ঠিক করবে বলে জানান তিনি। নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন, নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। নতুন রাজনৈতিক সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের মাঝে কোনো রাজনৈতিক দর্শন দেখা দিচ্ছে না। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। রিজভী আরও বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তবে সেটি হবে রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মার্চের মধ্যেই শেখ হাসিনা সহ প্রধান কয়েকজন আসামির মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, প্রতিবেদন পেলে 1.5 মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব হবে। শনিবার দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দেশের পরিবর্তিত পরিপ্রেক্ষিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম আরও বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ অব্যাহত আছে বলেও জানান তিনি। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যে আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে শুরু হয়ে গেলে তারপর বলা যাবে যে কতদিন লাগবে। কারণ এই বিচারে বিচারিক যে ডকুমেন্টসগুলো আছে, ডিজিটাল এভিডেন্স আছে, লাইভ এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে, এবং 2 পক্ষের সাক্ষীর ব্যাপার আছে, সেগুলো আদালত নির্ধারণ করবেন যে কতদিন সময় সেখানে তারা নেবেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুরে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করেন সংগঠনের নেতারা। এ সময় সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ক্যাম্পাস ও জাতীয় পর্যায়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হাজির করা এবং ছাত্রদেরকে ব্যবহার করে যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে সেই লক্ষ্যে কাজ করবে এই সংগঠন। পাশাপাশি আগামীর বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান। জাতীয় ঐক্যের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সহ 4 দফা দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। পাশাপাশি উপদেষ্টা পরিষদে থেকে দল গঠনে কাজ না করে 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি। 1 নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন। 2 নম্বরে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন। 3 নম্বরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ। 4 নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন।
দেশ দুর্নীতিমুক্ত করতে আগে নিজেকে দুর্নীতিমুক্ত হতে হবে। এই প্রতিপাদ্য সামনে রেখে সবাইকে দুর্নীতির প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার কাছে 11 দফা প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। প্রস্তাবনায় শক্তিশালী ও নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে অবিলম্বে দুর্নীতিবাজদের বিচার, সংবিধান সংশোধন, পাচার হওয়া অর্থ ফেরত সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা। শুরু হলো স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ। 1971 সালে এই মাসেই শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। বাঙালি জাতি শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গনে। তুমুল প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে অসংখ্য প্রাণের বিনিময়ে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। অগ্নিঝরা মার্চ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য যে আগুন জ্বলে উঠেছিল সে আগুন ছড়িয়ে পড়েছিল বাংলার সর্বত্র। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 66-এর 6 দফা এবং 69-এর গণ অভ্যুত্থানের সিঁড়ি বেয়ে 71-এর মার্চ বাঙালির জীবনে নিয়ে আসে নতুন মোড়। পাকিস্তানের শাসন, শোষণ, অত্যাচার, নির্যাতন, বৈষম্য থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে বাঙালির আন্দোলন সংগ্রাম চলতে থাকে। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালি জাতি 1971 সালের মার্চে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। 1971 সালের 1 মার্চ সারা দেশই তখন অগ্নিগর্ভ। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদিন বেতার ভাষণে 3 মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এ সময় ক্ষুব্ধ ছাত্ররা ঢাকা রাজপথে নেমে প্রথমবার স্লোগান দেয়, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। পরে শেখ মুজিব 2 ও 3 মার্চ তৎকালীন পাকিস্তানে সর্বাত্মক হরতালের ডাক এবং 7 মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন। এরপর 2 মার্চ প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একে একে পার হয় উত্তাল মার্চের 25টি দিন। 25 মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায়। পরদিন শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। পথ প্রান্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তুলে বীর বাঙালি। এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে একটি স্বাধীন দেশ, লাল সবুজের পতাকা। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।